এবার যেখান থেকে প্রস্তাব এলো সেই ছেলেটা কেবিন ক্রু, সুন্দর, হ্যান্ডসাম এবং পরিপাটি। কিন্তু ছেলের আইডি কাটতে গিয়ে দেখলে গেল ছেলের বায়োতেই অঘটন। বায়োতে লেখা রোমান্টিক বয়। বড়লোকের ছেলে হিসেবে পাইলট হলেও মানা যেত, তাই বলে কেবিন ক্রু। বড়লোক বাপের বিগড়ানো ছেলে হলে যা হয়, এদের যখন যা মর্জি হয় তাই করে। খাঁটি বাংলা ভাষায় টাকায় ছিনিমিনি করলে ছায়ের দোকান খুলেও বসা যায়। এতে আমার বিশেষ আপত্তি না থাকলেও ছেলের আইডির বায়োর ওই দুইটা শব্দেই যথেষ্ট ছিল একে চরিত্রহীন তকমা দেওয়ার জন্য। এই চরিত্রহীনের নাম আফ্রিদ চৌধুরী। আইডি জুড়ে তার বাহারি ছবি, হাইলাইটে বিভিন্ন দেশের নাম করে কত শত ছবি দেওয়া, আর সব পোস্টে মেয়েদের হুড়োহুড়ি তো আছেই। আমার ভীষণ লজ্জা করে যখন দেখি কোনো মেয়ের র্যান্ডম কোনো ছেলেকে নিয়ে পাবলিকলি বেহায়াপনা করছে। পরিচিতদের থেকে শুনেছি এই কেবিন ক্রু মেয়ে ছেলেরা সুবিধের হয় না, এদের কারো না কারো সাথে অ্যাফেয়ার চলেই। এই ধারাবাহিকতা দিনকে দিন চলতেই থাকে। অ্যাফেয়ার অনেক সময় বেশ গভীরও হয়, এই যেমন বিছানা অবধি চলে যাওয়া। আমার নিজের মুখে কথাটা বলতে বাঁধলেও এটাই আজকের জীবনের তেতো বাস্তবতা। ছেলেটার বর্ণনা দিতে গেলে তার ছবি দেখে মনে হলো বেশ অ্যাটিটিউড পোষা ছেলে, কিন্তু সে ছিল মুরগির নেই। মুখে এক ফোঁটা দাড়ি নেই, নাকটা খাঁড়া, কপাল দেখলে মনে হয় একটা মস্ত গাড়ি সেখানে আরামেই চালানো যাবে। চুল দেখলে মনে হয় যেন ঝাউবন দেখছি। আমি কাউকে বাহ্যিক রূপ ধরে বিচার করি না, কিন্তু কেউ যদি চরিত্রহীন হয় তাকে নিয়ে আমার বিদঘুটে বর্ণনা করলে পৈশাচিক আনন্দ লাগে। আর বিয়ের ব্যাপারে হলে তো কথাই নেই। বাবাকে আমি শক্ত করে এই প্রস্তাব বসিয়ে নিষেধ করে দিলাম। এ তো আগেই না ছিলই, বায়োর জন্য আরও আগে রিজেক্ট। কিন্তু এবার বাবা কিছুতেই আমার না শুনতে রাজি নন। সে যে কোনো মূল্যেই আমাকে বিয়ে দেবেন, তাও এই চরিত্রহীনটার সঙ্গেই। মশিউর খালেদ নামের এই ব্যক্তিটি আমার সৎ বাবা, তাই আমি উচ্ছনে গেলেও তার বিশেষ কিছু যায় আসে না। আমিও কখনোই তার উপর নির্ভরশীল ছিলাম না, কিন্তু আমার মায়ের জন্য আমি বারবার এই লোকের ফাঁদে আটকে যাই। এই যে এখন আমার মা আমাকে এতটাই ইমোশনালি ব্ল্যাকমেল করলেন যেন আমি শক্ত হতে পারছি না। মায়ের বেলায় আমি বরাবরই নরম। মা আমার সবচেয়ে উইক পয়েন্ট। শত্রু থাকলে সে আমার মাকে দিয়েই সর্বপ্রথম আমাকে কুপোকাত করত, যা বারংবার আমার সৎ বাবা করে যাচ্ছেন। তবে এবারের গল্পটা ভিন্ন। এবার সেই চরিত্রহীনের বাপের সাথে সৎ বাবার বেশ মোটা অঙ্কের আর্থিক দ্বন্দ্ব নয়। এই অর্থের পরিমাণ এতটাই যে আমি নিজেও কখনো এত টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। এই পর্যায়ে এসে আমার খুব মেজাজ খারাপ হয়। কেন এত লোভ আমার বাপটার? লোভে পড়ে এতগুলো টাকা এদিক ওদিক করা কি মুখের বিষয়? এখন এই অর্থের ক্ষতিপূরণ স্বরূপ চাচ্ছে আমাকে ছেলের বউ হিসেবে মগের মূল্য। কিন্তু মাঝে দিয়ে মা আসতেই আমি আবারও দমে গেলাম, কিন্তু হার মানলাম না। মাথায় আমি তখনও নীল চোখ বানাতে ব্যস্ত। আমার জীবনের এই আফ্রিদ নামক ঝড়কে আমি চ্যাঙ্গোলা করে দূরে ছুঁড়ে মারলেই শান্তি পাব। আমার ভাবনার মাঝে কোত্থেকে বাদুড় এসে বাড়ি খেলো আমার স্বাদের ফুলের টবের সাথে। আমি চমকে দ্রুত বারান্দার অন্যদিকে চলে গেলাম। লোকালয়েও যদি বাদুড় শান্তিতে থাকতে না দেয় তবে কোথায় গিয়ে থাকবো? আমি চেঁচিয়ে ডাকলাম রিনিকে। রিনি, এই বাদুড় আর ফুলের টবটা এখান থেকে সরাও, এটা ঘেন্না লাগছে আমার। সেদিন উপলব্ধি করলাম আফ্রিদ তার জীবনে এই বাদরটার মতোই আচমকা ঢুকে পড়েছে, যাকে উগলে ফেলা না অবধি আমার জীবনের অশান্তি থামবে না। বিয়েতে মদ না দিয়ে আচমকায় আমি তুর্কির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইস্তাম্বুল অবধি ডাইরেক্ট ফ্লাইট প্রায় 8.5 ঘন্টার। আমার এই ট্যুর প্ল্যান আচমকাই হয়েছে 3 রাতের জন্য। আমি বিজনেস ক্লাসে থাকলেও আমার সেক্রেটারি রিনি ইকোনমিতে আছে। আমি ওকে এই ট্যুরে আনতেই চাইনি। একটা সোলো ট্রিপের প্ল্যান ছিল, কিন্তু মেয়েটার প্রচণ্ড নাচরবান্ধা। মাঝে মধ্যে ভেবেই পাই না আমি ওর বস নাকি ও আমার বস। কবে যেন ওকে চাকরিচ্যুত করি বলা যায় না। আমার এই ট্যুরের প্রধান কারণ আফ্রিদ চৌধুরী নামে ছিলা মুরগি।
একে আমি নিজ চোখে দেখে চরিত্রহীন তকমাটা দিতে চাই। এখনও দেখা হয়নি। টেক অফের পর সম্ভবত দেখা মিলবে। অন্যান্য মেয়ে কেবিন ক্রুরা তাদের সুযোগ সুবিধার বর্ণনা করলো সংক্ষিপ্ত সময়ে। অপেক্ষার অবসান ঘটিয়ে ভদ্রলোকের দেখা পেলাম আমি। সেই নাকচু ভাবটা নেই। প্যাসেঞ্জারদের বিনয়ের সাথে সাহায্য করছে। এর মাঝে আমার ব্রেকফাস্ট এলো। আফ্রিদি সার্ভ করলো। বিজনেস ক্লাসে ভালো শেফের হাতের খাবার পাওয়া যায়। এবারের আইটেম কোনো রকম দেখালেও খেতে দুর্দান্ত ছিল। আমি ইচ্ছে করেই আফ্রিদকে ডেকে পাঠালাম। ওকে নানান অজুহাতে বিরক্ত করার ফোন দিয়ে আটলাম। ছেলেটা যথাসম্ভব তাই করল। কেবিন ক্রু, অথচ বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলের কোনো ছাপই নেই। কি আশ্চর্য! দুবার এভাবে বিরক্ত করে আমি থামলাম। সন্দেহে পড়তে চাই না। যতটুকু শুনেছি আফ্রিদ এখনও আমাকে দেখেনি। এটাই বেশি অবাক লেগেছিল আমার। বিয়ে করতে যাচ্ছে অথচ পাত্রীকেই দেখল না। অবশ্য যার 2-4 জন গার্লফ্রেন্ড আছে সে আর মেয়ে দেখে কি করবে? এই কথা ভাবতে না ভাবতেই দেখলাম এক মেয়ের সাথে বেশ খাতির জমিয়েছে ছিলা মুরগিটা। দূরে থাকায় কথা শোনা যাচ্ছে না। ওই মেয়েটাও প্যাসেঞ্জার, অল্প বয়সী। দূর থেকে মেয়ের চেহারা দেখেই বোঝা যাচ্ছে মেয়ে আফ্রিদের সুন্দর চেহারা দেখে গলে গিয়েছে। আমি তখন গোয়েন্দা নজরে ওদের পরখ করছি। আফ্রিদ হেসে কি ভেবে আশেপাশে তাকালেও আমি তড়িৎ মাথা সোজা করে বসলাম। কিছুক্ষণ অতিবাহিত হতেই আমি আমার চাল ভালা শুরু করলাম। আমি একজন কেবিন ক্রুকে ডাকলাম। ওকে বললাম, ওয়াইনের মধ্যে কি কি আছে? ফিমেল কেবিন ক্রু বিনয়ের সাথে নাম বলতে শুরু করে। আমি এক পর্যায়ে মেয়েটাকে থামিয়ে বললাম, ওই ছিলা মুরগিটাকে ডাকো। সরি, আমি নিজেকে সামলে বললাম, আফ্রিদ নাকি আবিদ কি যেন নাম, তাকে ডাকো। মেয়েটা মাথা নাড়িয়ে চলে যায়। আফ্রিদ আবারও আমার সেবা করতে হাজির হয়। আমার সেবা করছে এই লোক ভাবলেই কেমন অহংকারে বুক ভরে যাচ্ছে। আমি বললাম, ওয়াইন ট্রাই করে দেখেছ? আফ্রিদ থতমত খেলেও পরিস্থিতি সামলে নেয় আন্তরিকতার সাথে। জি, কোনটা? আপনি কি ওয়াইন খেতে চাচ্ছেন? আপনি খেতে পারলে আমিও পারবো। আনো দেখি তোমার পছন্দের কোনোটা। আফ্রিদ গেল, ওয়াইনের গ্লাস ভরেও আনলো। তা দেখে আমার চরম বমি পেল। আমি কখনোই মদটদ গিলিনি, তবে এই মুরগিটাকে যে এসবে অভ্যস্ত আমি বেশ বুঝতে পারছি। আফ্রিদ বলল, এটা ট্রাই করুন ম্যাম, এটা আমার ফেভারিট। আফ্রিদ সবাইকে স্যার ম্যাম ডাকছে। এর মুখে ম্যাম শুনতে মন্দ লাগছে না। তবে এর জন্য শেষমেশ আমার মদও খেতে হবে? বিয়ে আটকাতে আর কি কি করতে হবে ভাবতেই আমার অসহায় অনুভব হচ্ছে। কিন্তু এত দ্রুত হার মানার পাত্রী তো এই ইধিরা নয়। এমনি এমনি তো আমি ফ্যাশন দুনিয়ায় নাম কুড়াইনি। প্রবল আত্মবিশ্বাসের সাথে নাক বন্ধ করে আমি ওয়াইনটা গিললাম, কিন্তু এটা মুখে দিতেই আমি চমকে গেলাম। অস্পষ্ট স্বরে বললাম, এটা তো অ্যাপেল জুস। আফ্রিদ হাসল, হাসি দিয়ে চলে গেল। আর আমি বোকার মতো নিজের জায়গাতেই ঠায় বসে রইলাম। রাগে দুঃখে দ্রুত ওয়াশরুমে চলে গেলাম। সময় নিয়ে মুখে মাথায় পানি দিলাম। এত বড় সাহস এই ছেলে আমাকে বোকা বানিয়েছে। একটা কেবিন ক্রু হয়ে কী রকম ভাব নিয়ে চলে এই ছেলে। এবার আমিও আমার লিমিট ক্রস করব। এই ছেলেকে আমি প্রমাণসহ ধরব। এরপর ছাড়িয়ে দিব সে ঠিক কতটা চরিত্রহীন। দুপুরে লাঞ্চ এলো সময়তেই। ফিমেল কেবিন ক্রু আমার কাছে মেনু দেয়। সেখান থেকে আমি বিফ স্টেক, হোয়াইট পাস্তা, সালাদ আর ডেজার্ট অর্ডার করি। এবারও খাবার পৌঁছে দেয় আফ্রিদ চৌধুরী নিজেই। সে একবারের জন্য আমার দিকে তাকায়নি, কিন্তু আমি এক নজর চেয়েছিলাম তার দিকে। আমি শুধু চাইছিলাম ও আমার দিকে তাকাক, চোখে চোখ পড়ুক, দেখুক এই চোখ দিয়ে ওকে কতটা ভস্ম করে দিচ্ছি আমি। কিন্তু আফ্রিদ এবারও আমার আশায় পানি ঢেলে চলে যেতে দিল। আমি ওকে সরাসরি ডাকলাম। ও দাঁড়ালো। জি ম্যাম। তোমার নাম্বার পাওয়া যাবে?
তুমি কিন্তু খুব হ্যান্ডসাম, হট। দীর্ঘ ৮ ঘন্টা পর প্লেন কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে ইস্তাম্বুল এয়ারপোর্টে। আমার আগে কখনো তুর্কি আসা হয়নি, এবারই প্রথম। আমি আমার লাগেজ নিয়ে এক আসনে বসে আছি। রিনি আমার পাশে দাঁড়িয়ে আছে খাম্বার মতো। কতগুলো বসার সিট ফাঁকা থাকলেও ওর বসার অনুমতি নেই। আমি অনুমতি দেইনি। এখন ও বসবে মানেই ওর ১ মাসের বেতন কেটে নেব। রিনি আমার এই কাজে ভয় না পেয়ে উল্টো নির্বাক হয়ে দাঁড়িয়ে। নড়চড় করলেও বিশেষ কিছু বলছে না। আমি তো তার দিকে বিন্দুমাত্র না চেয়ে আশপাশটা ভালোভাবে দেখছি। এখনও আমার ইমিগ্রেশন বাকি, কিন্তু আমি এখানে বসে ভাবছি আফ্রিদের কথা। তার জন্য আমার মাথায় অত্যন্ত রাগ চেপে আছে। আমার রাগের মাঝে রিনি বাম হাত ঢোকাতে বেশি দেরি করল না। সে সহসা বলে উঠল, ম্যাম, আমাকে একটু বসতে দিন। আমার অপরাধ কি? তোমার অপরাধ আমার লেজ ধরে তুর্কি পর্যন্ত আসা। তুমি আবার অপরাধ খুঁজছো? আনবিলিভেবল। কী করবো ম্যাম বলুন? আপনার সেক্রেটারি হওয়ার সময়ে শপথ নিয়েছিলাম আপনাকে কখনো একা ছাড়ব না, ছায়ার মতো পাশে থাকব। তুমি আমার বিজনেসে সম্পৃক্ত এমন ব্যাপারে কাজে আসো, কিন্তু আমার পার্সোনাল লাইফে তোমাকে তো আর বডিগার্ড রাখিনি। তুমি মেয়ে মানুষ, আমি কিডন্যাপ হয়ে গেলেও তুমি হাত পা ছড়িয়ে বসে থাকবে। রিনির রাগী নজরে তাকালো আমার দিকে। আমি গুরুত্ব দিলাম না। জানি তো ও নিশ্চয়ই ভাবছে আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করছি, কিন্তু আমি তো ভুল কিছু বলিনি। আমাকে হুট করে ৫-৬ জন বড়সড় লোক এসে পাকড়াও করলেও রিনি কিচ্ছু করতে পারবে না। মারপিট তো আরও দূরের বিষয়। রিনির স্বভাব আমি জানি, সে হাতের চাইতে মুখ চালাতে বেশি পারদর্শী। এই বাইরের দেশে ওর মুখের চালানো কাজে দেবে না। ওর এই অতিরিক্ত মুখ চালানোর চক্করে আমার ব্যাগে কস্টিপ নিয়ে ঘুরতে হয়। রিনি রাগ দেখিয়ে বলল, ম্যাম, আপনি হয়তো জানেন না, আমার ক্যারাটেতে রেড বেল্ট আছে, আমার ব্লু কালারের বেল্ট আছে। রিনি ঘাবড়ে গেল কিছুটা, সঙ্গে অবাকও হলো। হয়তো ভাবতে পারেনি ইস্তাম্বুল এয়ারপোর্টের মতো এত সুন্দর জায়গায় বসে এমন মুখ খারাপ করে ফেলব। আমার মুখের লাগাম ছুটে না সহজে, তবে আমি রেগে গেলে উগ্র হয়ে যাই। অবশ্য অপরিচিতদের সামনে না। আমার বেশিরভাগ রাগ রিনিই দেখেছে, তাও যদি এই মেয়ে কখনো শুধরিয়েছে। সে আমাকে রাগ দেখায়, কত বড় সাহস! আমি থেমে আমার দাঁতে দাঁত চেপে বললাম, রেড বেল্ট না, ব্ল্যাক বেল্ট হবে মূর্খ। রিনি ধরা খেয়ে চুপ সেজে গেল। সে আচমকা কথা ঘুরিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল, মেয়েটাকে খুব মনে পড়ছে ম্যাম, ভিডিও কল দিলাম। আম্মা রেগে বললেন, তুই তুর্কিতেই মর। আমি আরও বিরক্ত হলাম রিনির ফালতু বকবকে। বললাম, ভুল কি বলেছে? থেকে যেতে মেয়ের সাথে। তোমাকে আমি আসতে বলেছি নাকি? রিনি তড়িৎ মাথা তুলে চেয়ে ঘন ঘন মাথা নাড়াই। প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, মেয়ের জন্যই তো সব করছি, তাই এটুকু বিরহ সহ্য করাই যায়। আন্টি তো আমাকে ক্রিমিনাল ভাবে, তার ভোলা ভোলা মেয়েকে দিয়ে আমি নাকি কামলা খাটাই, অথচ উনি জানেন না তার এই ভোলা ভোলা মেয়েটা আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। রিনি এই কথায় বোকা হাসল। আমি মুখ ঘুরিয়ে ফেললাম। রিনির উপর আমার রাগের পারদ উঠানামা করলেও ওর মেয়েকে আমার নিজের মেয়ের মতোই লাগে। মেয়েটা কি আদুরে, অথচ এই মেয়েটার ভাগ্যে বাবার আদর সইল না। দীর্ঘশ্বাস ফেলার আগেই আফ্রিদ বদটার কথা মনে পড়ল। রাগটার মাথা থেকে ঝাড়া খেল না। তখন আমি শরমকে জলাঞ্জলি দিয়ে আফ্রিদের কাছে নাম্বার চেয়েছিলাম। ছেলেটা আমাকে পাত্তা না দিয়ে চলে গেছে। কত বড় সাহস! আমি নাম্বার নিলেও তো কোনোদিন কলম দিতাম না। ওটা শুধু তাকে জ্বালানোর ফোন দিছিল। এই অপমান আমি কখনো নিতে পারছি না। তার উপর দেখলাম একটা মেয়ের সাথে তার ভীষণ ঘনিষ্ঠতা। এটা সেই প্যাসেঞ্জার মেয়েটা। তবে হয়তো কোনো বাপের
আদরের দুলালি। আর এমন দুলালি হাতছাড়া করা মানে তো আফ্রিদিরই লস। ছিলা মুরগি তো আর এমনি এমনি বলিনি। আগে তো সন্দেহ ছিল, এখন পুরোপুরি ক্লিয়ার যে এই ছেলে চরম চরিত্রহীন। আমি তো আমার সিটে বসেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই ছেলের রিজেক্ট। ওর থেকে কত ভালো ভালো প্রপোজাল এসেছে আমার, লাগলে আমি রিক্সাওয়ালাকে বিয়ে করব। তাও এই ছিলা মুরগিকে একদমই না। এই সিদ্ধান্তে আসার পর থেকেই একটু শান্তি অনুভব হচ্ছে। তাই সিদ্ধান্ত নিলাম এই 3 রাত 4 দিন আয়েশ করে কাটাবো ইস্তাম্বুলে। তুর্কিতে আগে কখনো আসা হয়নি, এবারই প্রথম। এবার অল্প সময়ের জন্য এলাম। শহর পছন্দ হলে পরের বার লম্বা সময় নিয়ে আসব। ইমিগ্রেশন পার হতেই রিনির হুট করে কিছু একটা মনে পড়লো ভাব নিয়ে বলল, ম্যাম আপনার ওই ক্যারেক্টারলেসের কথা তো ভুলেই গেছি। তার সাথে আপনার ট্রিপ কেমন ছিল? দিল আবার মেজাজটা খারাপ করে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, ছিলা মুরগির কথা বলে আমার মুড খারাপ করছো কেন? ও, এর মানে ওই বান্দায় আপনার অসময়ের রাগের কারণ? শুনেছি কেবিন ক্রুরা অনেক স্যালারি পায়, আমার চাইতেও বেশি। আমি রাগী চোখে তাকালাম রিনির দিকে। রিনি চুপসে যায়। তবে সেই চুপ থাকা বেশিক্ষণ স্থির রইল না। সে আবারও গলা কাঁধে নামিয়ে বলল, শেষ একটা কথা বলবো ম্যাম। আমি জানি আমি অনুমতি না দিলেও এ বলবেই, এই জন্য হিলে ঠকঠক করতে করতে সামনের দিকে আগাচ্ছি। রিনি আবারও বলল, আমি এই ফ্লাইটেই দেখেছিলাম মিস্টার আফরিদ চৌধুরীকে। মিথ্যে বলবো না, একে দেখলেই কেমন লুচ্চা লুচ্চা লাগে। আমি থেমে আবার তাকালাম। হঠাৎ আমার অদূরে আফ্রিদের দিকে চোখ গেল। বেশ কিছু কেবিন ক্রু মেয়ের সাথে অন্য একটা মেয়ে আছে। মেয়েটা ওয়েস্টার্ন পরা। আরও দেখলাম আফ্রিদ সবার থেকে বিদায় নিয়ে সেই মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেল। কি মনে করে আমিও পিছু নিলাম। আফ্রিদের পিছে আমিও ট্যাক্সি নিলাম। রিনি বেচারি এসবের কিছুই বুঝতে পারছে না। যার প্রসঙ্গ এয়ারপোর্টে ইতি টেনে নিচ্ছিলাম, সেখানে আবার এই নতুন কৌতূহল কেন? শেষ বিকালে শহরে পৌঁছাতে হলো জ্যাম ঠেলতে ঠেলতে। এই শহর সৌন্দর্যের পাশাপাশি জ্যামেরও শহর। কতবার যে আফ্রিদের গাড়ি হারিয়েছি, পরে আবার খুঁজতেও হয়েছে। শহরের এক 5 তারকা হোটেলে পৌঁছালো ওরা। মেয়েটার সাথে আফ্রিদ তার লাগেজ নিয়ে নামলো। আমি যা বুঝের বুঝে গেলাম। ঘেন্নায় আমার গা ছমছম করছে। রিনি তো অবাক হয়ে বলল, হায় আল্লাহ, এরা কি এখানে রুম ডেট করতে আসছে নাকি? মেয়েটাকেও তো অনেক বড়লোক লাগছে। আমি কথা বাড়াই না। প্রচণ্ড ঘৃণা নিয়ে ড্রাইভারকে আমার বুকিংকৃত হোটেলের অ্যাড্রেস দিলাম। নিজের হোটেলে পৌঁছে চেক ইন করে নিজের রুমে চলে গেলাম। রিনি আর আমার রুম আলাদা। আমি আমার রুমে ফিরে আগে ফ্রেশ হয়ে নিলাম। লম্বা জার্নিতে গা কেমন করছিল, যেন কত ধুলোবালি গায়ে লেগেছিল। ফ্রেশ হতেই চরম হালকা লাগলো আমার, যার ফলস্বরূপ ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। দীর্ঘ জার্নির চক্করে চোখে ক্লান্তির ঘুম নামল। ঘুমালাম 2 ঘন্টার মতো। রাত 8:30টায় আচমকা রিনিকে কিছু না বলে হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমার কেন যেন রাতের শহর খুব পছন্দ, তাই একা একা পছন্দের কাজটা করতে দ্বিধা করলাম না। নিজের এই সময়ে রিনির আজারে বকবক শুনে মাথা খারাপ করার ইচ্ছে নেই। সাথে ম্যাপ রেখেছি, আশা রাখছি ফেরার রাস্তা ভুলব না। হোটেলের কাছাকাছি একটা সুন্দর এরিয়া আছে, এখানটায় লোক সমাগম ভালোই। এই এরিয়াতে লম্বা একটা গলি, গলির 2 পাশে নানান রেস্তোরাঁ, বেকারি শপ, ক্যাফে, লাইব্রেরি কিংবা অন্যান্য সব। আমি মুগ্ধ চোখে নানান মানুষ, নানান দোকানে নজর বোলালাম। কয়েকটা ছবিও তুলে ইনস্টাতে আপলোড করে দিলাম। আমার নিজের ছবির চাইতে আশেপাশের ছবি তুলতে বেশি ভালো লাগে। আমার হঠাৎ নজর আটকালো একটা অদ্ভুত ক্যাফেতে। এটার বাহিরটা ডেকোরেশন করা নানান ওল্ড পেপার এবং চিঠি দিয়ে। ভেতর থেকে হলুদ আলো বাইরের টিকরে পড়ছে। আমার ক্যাফেটা এতটাই মন কাড়ল যে আমি কোনো পরিকল্পনা ছাড়াই ক্যাফেতে ঢুকে পড়ি। ভেতরটা দেখা গেল বাহিরের থেকেও সুন্দর। বাদামি রঙের ভিনটেজ
রেস্ট চারপাশ জুড়ে, গোল টেবিলের সাথে কফি কালারের কারুকার্যের চেয়ার, মনে হচ্ছে যেন 90 দশকে ঢুকে গেছি। আমার সব থেকে ভালো লাগলো ক্যাফের ঠিক মাঝামাঝিতে বুকশেলফ রাখা। আমি সবার আগে সেদিকেই ছুটলাম। সেখানে নানান বই রাখা, তুর্কি নোভেল, ম্যাগাজিন, ইংরেজিও কতগুলো দেখা গেল। আমি বই হাতানোর আগে একটা ক্যাপাচিনো অর্ডার করলাম। অর্ডার প্রদান করে আবার শেলফের সামনে এসে বই বাছতে শুরু করলাম। এমন সময়ে কি মনে করে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই চমকে উঠলাম। আফ্রিদ ভ্রুকুচকে আমার দিকে চেয়ে আছে। সে বসেছে জানালা ঘেঁষেও নরম সিঙ্গেল কাউচে, আর এক হাতে কাপ আর এক হাতে একটা ম্যাগাজিন। এই অসময়ে একই ক্যাফেতে আফ্রিদকে একদমই আশা করিনি আমি। হোয়াট এ কোইন্সিডেন্স! আচমকা আমার মাথায় নাড়া দিয়ে উঠল 5 তারকা হোটেলের দৃশ্য। আমি মুহূর্তেই নিজেকে সামলে আবার বই ঘাঁটতে ব্যস্ত হয়ে গেলাম। আমি যে তাকে দেখে অবাক হয়েছি সেই রেসটা মুখে আর রইল না। আমরা যেহেতু একই শহরে আছি, দেখা হওয়াটা স্বাভাবিক কিছু না। আচমকা পুরুষালী পরিচিত ভরাট কণ্ঠস্বর কানে এলো। এক্সকিউজ মি। আফ্রিদ হয়তো কোনো ওয়েটারকে ডাকছে। আমি সেদিকে ধ্যান না দিয়ে নিজের মন মতো একটা বই পেলাম। বইটা হাতে নিয়ে পিছে ঘুরতেই ধাক্কা খেলাম কারো শক্ত বুকে। চমকে মাথা তুলে তাকাতেই দেখি আফ্রিদ দাঁড়িয়ে। আমি ভরকে গিয়ে দুই ধাপ পিছে গেলাম। আফ্রিদ আমার চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় বলল, আমি ডেকেছি, শুনতে পাওনি? আমি কি করে জানবো আপনি আমাকে ডেকেছেন? ক্যাফেতে তো কত মানুষই আছে। আফ্রিদ তার ডান ভ্রু নাচালো। আপাদমস্তক আমার দিকে তাকিয়ে বলল, তুমি বলতে চাইছো তোমার নাম ধরে ডাকতাম? কিন্তু আমি তো তোমার নামই জানি না। আমাদের মধ্যে এমন কোনো ধরাবাঁধা সম্পর্ক নেই যে আমার নাম জানাটা আপনার জন্য বাধ্যতামূলক। এবার আফ্রিদের ঠোঁটের ফাঁকে হাসি উঁকি দিল, কেমন মিচকে টাইপ হাসি। এই হাসির অর্থ তীব্র অঘটন কিছু। হঠাৎ আফ্রিদ আমার দিকে ধীরে সুস্থে এগিয়ে আসতে লাগলো। আমি চোখ কপালে তুলে পেঁচাতে পেঁচাতে শেলফে গিয়ে আটকালাম। আশ্চর্য, এই ছেলের মতলব কি? আমি সতর্ক নজরে তাকালাম আশেপাশে, কেউ দেখছে কি না আমাদের। আমরা ছাড়াও আরেকজন কাস্টমার আছে শুধু। তার গভীর নজর ম্যাগাজিনে। বাকিদেরও আমাদের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আফ্রিদ আমার মুখের উপর ঝুঁকে অস্বাভাবিক নরম গলায় বলল, নাম বলো। কথা বলতে গিয়ে অনুভব করলাম আমার গলা কাঁপছে। আমি কোনো মতে বললাম, বলবো না। আফ্রিদের মুখে আবারও হাসি ফোটে। সে আরেকটু ঝুঁকে বলল, যে আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার চাইতে পারে, আমাকে হ্যান্ডসাম হট বলতে পারে, তার নাম বলতে এত প্রবলেম? ব্যাপারটা হজম হচ্ছে না। আমি ধাক্কা খেলাম। সে সরল না নিজের জায়গা থেকে। আচ্ছা, ফালতু ছেলে তো। আমি এবার গরম চোখে তাকিয়ে বললাম, আপনি আমার টাইপেরই না? এই যে ধরাটা খেয়ে গেছ, তোমার চোখই বলছে তুমি মিথ্যে বলছ। একজন রিক্সাওয়ালাও আমার টাইপের হতে পারে, কিন্তু আপনি নন। আফ্রিদ এমনভাবে হাসলো যেন আমি কৌতুক বললাম। সে আমার কথায় ভ্রুক্ষেপ না করে বলল, হয়েছে অনেক বাজে কথা, এখন দ্রুত নাম বলো আর কন্ট্যাক্ট নাম্বার দাও। আমি আবার সুন্দরীদের বঞ্চিত করি না। রিনি ঠিকই বলেছিল, এই ছেলে আসলেই লুচু। আমি নাক কুঁচকে অস্পষ্ট স্বরে বললাম, ক্যারেক্টারলেস। ওটা একটু হতেই হয়। আমি ক্যাপাচিনো এসে গেছে, অথচ এই লোক আমার নাম জানার জন্য ব্যাকুল। বুঝলাম আমার নাম না জেনে আমাকে এক পাও নড়তে দেবে না। বিরক্ত গলায় বললাম, ইধিরা। আফ্রিদ চট করে সরে যায় আমার সামনে থেকে। আমি তখনও অনুভব করছি আমার বুকের ঢোল বাজছে, প্রবলভাবে টিপ টিপ শব্দ হচ্ছে। বুকের বাঁ পাঁচটা শব্দ করে চেপে ধরলাম। এই লোকটা বিচ্ছিরি, খুব বিচ্ছিরি। আমার গলা দিয়ে ক্যাপাচিনো নামার নাম নেই, কিন্তু তবুও মনের জোরে কোনো রকমে গিললাম। এ নিজের জানালার ধারের আসন ছেড়ে আমার পাশের চেয়ারে বসেছে, কেমন করে দেখছে আমায়। আমার এতে অস্বস্তি আরও বেড়ে গেল। সে আচমকা নিজ থেকে নিজের নাম্বার এগিয়ে দিল, বলল, এটা তুর্কির সিমের নাম্বার।
তুমি চাইলে আমার সব দেশের সিমের নাম্বারই নিতে পারো, আই ডোন্ট মাইন্ড। আমি বিষম খেলাম। তিনি আমাকে পানি অফার না করে উল্টো হাসল। ফ্লাইটে উঠেও বুঝিনি এই লোক এত বাটপার, অসভ্য। অথচ তখন ম্যাম ম্যাম বলে মুখে ফেনা তুলছিল। আফ্রিদ বোধহয় আমার চোখের ভাষা বুঝতে পারল। মুখে তার ব্রেইনে ভরপুর হাত চেপে ঘাড় কাত করল। হাসি আটকে বলল, তখন আমি ডিউটিতে ছিলাম, এই জন্য হয়তো এখন ভিন্ন লাগছে। ভিন্ন নই, ফালতু লাগছে। লাগতেই পারে, নাম্বার দিব না বললে সুন্দরী মেয়েরা তাই ভাবে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বাট আই লাইক ইউর ল্যাঙ্গুয়েজ, মিস মাউস। অপমানে আমার মুখ থমথমে হয়ে গেল। অস্পষ্ট স্বরে চেঁচালাম, এই এই, মাউস মানে? আপনি কি বলতে চাচ্ছেন? আমি ইঁদুর? এ বাবা, আমি তো নিকনেম নিলাম। অন্য মেয়েদের বাদর বললেও খুশি হয়ে যাই, আমি অন্য মেয়েদের মতো নই। হ্যাঁ জানি তো, তুমি ইধিরা, আর ইধিরা নামটা শুনলে আমার ইঁদুরের ফিল আসে। ডোন্ট মাইন্ড। আমার পরবর্তী দিনের পরিকল্পনা ছিল সারাদিন ইস্তাম্বুল চষে বেড়ানো। আজ আপাতত মশলাবাজার ইস্তাম্বুলের পুরাতন শহর ঘোরার ইচ্ছে আছে। এজন্য তৈরি হয়ে রিনিকে নিয়ে হোটেলের নিচে আসতেই রিনি আচমকা থামিয়ে দেয়। আমি ভ্রুকুচকে তাকাতেই রিনি হাসল। এই হাসির অর্থ আমার একদমই সুবিধার লাগেনি। আমি কিছু জিজ্ঞেস করতে নিলে রিনি তড়িঘড়ি গলায় বলল, আরেকজন আসছে ম্যাম, উনি আমাদের সঙ্গে যাবেন। আমি ভ্রু কুচকালাম। আমার জানা মতে ইস্তাম্বুলে আমার পরিচিত কেউ নেই, কোনো জাস্ট ফ্রেন্ড পর্যন্ত নেই। সেখানে রিনি যাওয়ার মুখেই আমার কথা বলছে। কার কথা বলছে? আচমকা সামনের এক ট্যাক্সি এসে থামল। এই ট্যাক্সি থেকে নেমে দাঁড়ালো আফ্রিদ চৌধুরী। আফ্রিদকে দেখে আমার চোখ কপালে উঠে যায়। এ এখানে কি করছে? আফ্রিদ রোদ চশমার ফাঁকে আমাদের দিকে তাকিয়ে স্বাভাবিক মুখে হাত নাড়িয়ে হাই জানালো। এরপর ড্রাইভারকে পেমেন্ট করতে ব্যস্ত হয়ে পড়ল। আমি সম্ভবত আফ্রিদের কাঁধের সমান, 5 ফুট 5 ইঞ্চি হয়েও এর সাথে লম্বার খেলায় হেরে গিয়েছি আমি। গতকাল আফ্রিদের সাথে আমার দেখা হওয়া জীবনের বিশ্রী অভিজ্ঞতাগুলোর তালিকায় পড়ে গিয়েছে। ক্যাফে থেকে বের হওয়ার পরেও এই ছেলে আমার পিছু পিছু এসেছে। আমি যখনই বললাম আমি একা যেতে পারবো, তখন সে দায়সারা গলায় বলেছিল, পারবে না, রাস্তা হারিয়ে ফেলবে। আমি প্রবল আত্মবিশ্বাসের সাথে বলেছিলাম, হারাবো না আমি। আমাকে বাচ্চা লাগে নাকি আপনার? পিছনেও বন্ধ করুন। কিন্তু দেখা গেলো আমি আসলেই হারিয়ে গিয়েছিলাম। কোন রাস্তা ধরে যেতে হবে আমি সেটাও ধরতে পারলাম না। অথচ এখন ইন্টারনেটের যুগ, ম্যাপের যুগ। আমি ম্যাপ ঘেঁটেও সহসা ফেরার রাস্তা পেলাম না। তখন আমায় হেল্প করলো আফ্রিদ। না চাইতেও আমি হেল্প নিতে বাধ্য হলাম। আমার এই পরাজয়ে বিশ্বজয়ের হাসি লেপ্টে ছিল তার মুখে, যা আমার আগুন গায়ে আরও কেরোসিন ঢেলে দেবার মতোই ছিল। আফ্রিদ আমাকে হোটেলের সামনে পৌঁছে দেয়। আমি তাকে ধন্যবাদ না জানিয়ে উল্টো মুচকি হেসে বলেছিলাম, আই হোপ এটাই আমাদের শেষ দেখা। এই ইহজন্মেও আমাদের আর দেখা না হোক। বলেই আমি চলে এসেছিলাম। আফ্রিদ আমার নাম্বার নিয়ে অবশ্য তার সমস্ত নাম্বারের লিস্ট হোয়াটসঅ্যাপ করেছে, কিন্তু আমি তার মেসেজ আর্কাইভে ফেলে রেখেছি। এত কিছুর পরেও যে আফ্রিদ আমার ট্যুরে বাম হাত ঢুকিয়ে দিবে কে জানত। আমি চোখ রাঙালাম রিনিকে। আমার এত উপচে পড়া রাগ রেখে রিনি ভড়কে যাই। দ্রুত আমার কানের সামনে মুখ এনে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আমার কিছু করার ছিল না ম্যাম। বড় স্যার হুমকি দিলেন যে আফ্রিদ স্যারকে আমাদের সাথে রাখতে। খুবই চিপ এক্সপ্লেন রিনি। তোমাকে বেতন বড় স্যার দেয় নাকি আমি দিই? রিনি মুখে ঝামটা মেরে বলল, বেতন কাটবেন না ম্যাম। মেয়েকে বলেছিলাম আগামী মাসের বেতন পেলে একটা টয় সেট কিনে দেব, মাকে একটা জামদানি শাড়ি উপহার দেব। কিচেনটাও ভঙ্গুর হয়ে গেছে, ওটার ইন্টেরিয়র ঠিক করাতে হবে। পানির কলেও আজকাল অনেক সমস্যা হচ্ছে। মায়ের চেক আপ খরচ, ওষুধ, মেয়ের স্কুলের বেতন। রিনির ফালতু বকবকে আমি অতিষ্ঠ হয়ে ওকে থামালাম। চেঁচিয়ে বললাম, শাট আপ ইডিয়ট।
রিনি চুপসে যায়। প্রতিবার ওর বেতন কাটার কথা উঠলে এমন হাজারটা বাহানা দিবে। কি বিরক্তিকর এই মেয়েটা। আমি কি করে এখনও ধৈর্য ধরে এই মেয়েকে সহ্য করেছি আল্লাহ ভালো জানেন। অথচ এই মেয়ে লোককে বলে বেড়ায় সে আমাকে অনেক কষ্টে সহ্য করে। বেতনের আশায় এসব সয়ে যায়। মোট কথা অন্যদের সামনে সে ভিকটিম সাজে। হায় আল্লাহ! আমার চিৎকার আফ্রিদের কান অবধি পৌঁছালেও সে কিছু বলল না। আমাদের সামনে এসে বলল, চলো যাওয়া যাক। আফ্রিদা সিলভার ডার্ক কালারের একটা টি শার্ট পরেছে, টি শার্টের সাথে হোয়াইট প্যান্ট, কোমরে ডেনিম ব্ল্যাক জ্যাকেট বাঁধা। হালকা বাতাসে তার গোছানো চুলগুলো উড়ছে। সে দেখতে মন্দ নয়, কিন্তু দাড়ি না থাকায় তার সমস্ত সৌন্দর্য ফিকে। সহজ ভাষায় ছিঁড়া মুরগিই লাগে, আকর্ষণীয় নয়। আফ্রিদ সামনের দিকে হাতের সাহায্যে রাস্তা দেখিয়ে বলল, যাওয়া যাক। আমি সিন ক্রিয়েট করলাম না, করলে উল্টো নিজের ইমেজ খারাপ হবে। আমি রিনির উপর বিরক্ত হয়ে হাঁটতে লাগলাম আগে আগে। আমরা ট্যাক্সি নিলাম না, হোটেল থেকে সমুদ্র কাছেই, এজন্য ফুটপাথ ধরেই হাঁটতে শুরু করি। আমি আগে আগে আর রিনি আফ্রিদ পেছনে। আফ্রিদ রিনিকে জিজ্ঞেস করলো, আপনি কি ওনার সেক্রেটারি? জি। আপনার বস তো দেখছি বেশ বদরাগী। রিনি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলবেন না, উঠতে বসতে শাট আপ ইডিয়ট, এটা কেন করেছ, ওটা কেন করেছ, বেতন বন্ধ, যা তা বলে পাগল করে দেয়, যা চাপের মধ্যে রাখে। আমার খাবার দাবারে এমনিই অরুচি, ওনার ধমক শুনলে পেট আরও ভরে থাকে। এভাবে চলা যায় বলুন? তাই তো। একটা সত্যি কথা বলবো? জি জি শিওর। আমার বসটা আস্ত এক জল্লাদ। আমি হঠাৎ থেমে পেছনে ফিরে তাকালাম। রিনি আমার চোখ দিয়ে গিলে খাওয়া নজর দেখে শুকনো ঢোক গিলে দ্রুত আমার কাছে এগিয়ে আসে। কী বদনাম করছিলে আমার নামে? রিনি গালে তবা করার ভঙ্গিতে বলল, নাউজুবিল্লাহ, আপনার জন্য খাই, আপনার অন্য খাই আমি ম্যাম, আপনার নামে আমি বদনাম করব? কি যে বলেন না। একটা প্রবাদ বাক্য আছে জানো, অতি ভক্তি চোরের লক্ষণ। আমার কাঠ গলায় রিনি চুপসে যায়। রিনি মানুষটা একটু খোলামেলা চঞ্চল। এই চঞ্চল মেয়েটাই আচমকা এক বাজে লোকের পাল্লায় পড়ে গেল। চঞ্চলতা খুইয়ে সে বাঁচার আকাঙ্ক্ষায় হারিয়ে ফেলে। সেই দুর্বল থেকে টেনে উঠিয়ে এনেছি আমি নিজ হাতে। রিনির এই চঞ্চলতা ফিরিয়ে আনতে বেশ সময় লেগেছিল অবশ্য। এখন সে সিঙ্গেল মাদার, মেয়ে এবং মাকে ঘিরেই তার পৃথিবী। সম্ভবত আমিও ওর পৃথিবীর একটা অংশ হয়ে গেছি। আমাদের খুনসুটি সবসময়ই চলমান। ওকে আমি ভালোবেসেই বকা দিই, তবে মাঝে মধ্যে রিনির কাণ্ড দেখলে ভালোবাসা জানালা দিয়ে হুড়মুড়িয়ে পালাই। এবারও আমার ভালোবাসা আসছে না রিনির প্রতি। ইচ্ছে করছে একে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিতে। আমি শুনেছি রিনির ফিসফিসানি। আমার হঠাৎ কী মনে হতেই রিনিকে জিজ্ঞেস করলাম, আফ্রিদ কি জানে ওর বাড়ি থেকে আমার জন্য প্রস্তাব এসেছে? রিনি ঝট করে উত্তর দেয়, না ম্যাম, আপনার শর্ত অনুসারে বড় স্যার আফ্রিদ স্যারের বাবাকে এগুলো বলতে নিষেধ করেছেন, তাই তিনি সব শুনে নিজের মতো পন্থা অবলম্বন করেছেন। আমি স্বস্তি পেলাম। নয়তো এখন যেভাবে আফ্রিদের সাথে স্বাভাবিক চলাফেরা করতে পারছি, আফ্রিদ জানলে আমার জন্য ঠিক ততটাই অস্বস্তিকর হতো। আমি বললাম, তবে আফ্রিদ আমার সম্বন্ধে কি জানে? আপনি আফ্রিদ স্যারের বাবার বিজনেস পার্টনারের মেয়ে। আফ্রিদ স্যার যেহেতু আগেও তুর্কি ঘুরে গিয়েছে, সেজন্য স্যার ওনাকে আপনাকে ঘোরানোর আদেশ দিয়েছেন। আমি ভ্রুকুচকে বললাম, শিওর? রিনি প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, লিখে রাখেন আমার কথা। আমি রেকর্ডার অন করে বললাম, আবার রিপিট করো। রিনির মুখ ছোট হয়ে যায়, ফ্যাকাশে মুখে বলল, আপনি এতটাও হার্ড হতে পারেন না ম্যাম। আমি হতে পারি, নিজের এই অভ্যাসগুলো বদলাও, নয়তো তোমার এই সমস্ত কাজের কারণে আমার তোমার মেয়ের জন্য চিন্তা হয়। মায়ের বাতাস মেয়ের গায়ে লাগলে আবার বিপদ। রিনি এবার মিষ্টি করে হাসল। আচমকা আমার এক হাত জড়িয়ে নিয়ে বলল, আমার মেয়ে আমার মতো না হলেও আপনার মতো ঠিকই হবে ম্যাম। আমার যারা
আমার মতো নরম হবে না কখনো। আমি অপলক চেয়ে রইলাম রিনির দিকে। মেয়েটার হাসির পেছনে যে দুঃখের রেশটা আছে তা বোধহয় আমি টের পেলাম। মেয়েটা এত নিখুঁত অভিনয় করতে জানে। প্রতিনিয়ত সে নিজেকে ভালো রাখার চেষ্টা করে। আমরা যখন বোটে করে পুরাতন শহরে যাচ্ছিলাম তখন আচমকা আমার ফোনে জারার ভিডিও কল এলো। আমরা কথা বললাম বেশ হাসি খুশি। আফ্রিদ তখন অবাক হয়ে আমাকেই দেখছিল, টের পাচ্ছিলাম। বেচারা বোধহয় ভাবতে পারেনি আমিও অতটা মন খুলে হেসে কারোর সাথে কথা বলতে পারি। ব্যাপারটা হচ্ছে জারার জন্য আমার 7 খুন মাফ। ওকে ঘিরে আমি মা হওয়ার অনুভূতি পাই। রিনিটা আমাকে জারার আর এক মা বানিয়ে দিয়েছে যেন। জারাও আমাকে মামনি সম্বোধন করে। আমাদের কথা শেষ হতেই আফ্রিদ আমাকে জিজ্ঞেস করলো, তুমি বিবাহিত আর মেয়েও আছে? এমন হলে আমি তোমার সঙ্গে ঘুরছি কেন? রিনি চট করে হেসে দিয়ে বলল, ওটা আমার মেয়ে। আফ্রিদ যেন আরও অবাক হলো। রিনির মুখটা কেমন বাচ্চা বাচ্চা। সেই বাচ্চা মেয়ের নাকি নার্সারি পড়ুয়া বাচ্চা আছে? অবিশ্বাস্য। আফ্রিদ বলল, তুমি ম্যারিড? ছিলাম এক সময়, এখন সিঙ্গেল মাদার। রিনির মুখাবয়ব দ্রুত পরিবর্তন হতে শুরু করেছে। সে আবারও গল্প জুড়ে দেবার প্রস্তুতি নিচ্ছে, তা বুঝতে অসুবিধা হলো না আমার। আমি এবার খেপে গিয়ে বললাম, রিনি, আম ওয়ার্নিং ইউ, আর একবারও যদি আমি তোমার মুখ থেকে কোনো সাউন্ড পাই তবে এই মুহূর্তে বোট থেকে সমুদ্রে ফেলে দেব। রিনি এবার চুপ করে বসে রইল। আমি পিছে ফিরে আফ্রিদের উদ্দেশ্যে বললাম, এই শর্ত আপনার জন্যও প্রযোজ্য। রেগে গেলে আমার নাক লাল হয়, সেটা আফ্রিদ লক্ষ্য হাসল, মাথা নাড়িয়ে বলল, কবুল হে। রিনি আফ্রিদের দিকে কিছুটা এগিয়ে বলল, আপনাকে সাধে কি আর বলছি আমার বস জল্লাদ? দেখেন কিভাবে জারার মাকে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে। জারাকে? আমার মেয়ে। আমি হচ্ছি জারার একমাত্র নরম মা। বিকাল অবধি আমাদের ঘোরাঘুরি হলো। এই জার্নিতে আফ্রিদ বেশ ভাবসাব নিয়ে দু পকেটে হাত পুরে আমাদের পেছন পেছন ঘুরছে। সে একবারও এটা ওটা দেখিয়ে কিছু বলেনি। আমাদের তিনজনের এই অঘোষিত ট্যুরে রিনি বাদে দুজনেই নীরব ছিলাম। আমি মাঝে মধ্যে ওই রিনিকে ধমক দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিলাম। আর আফ্রিদ চৌধুরী আমার মতিগতি লক্ষ্য করে গেছে পুরোটা সময়। যখন বিকাল, আকাশটা একটু মেঘলা হয়ে এসেছে, তখনই আমাদের সামনে এক গাড়ি এসে থামল। আমরা তখন সবে সুলতান আহমেদ মসজিদ থেকে বেরিয়েছি। দারুণ সৌন্দর্যের এক প্রতীক এই মসজিদ। একে নীল মসজিদও বলা হয়ে থাকে। গাড়ি থেকে নামলো ওয়েস্টার্ন পরা সেই মেয়েটা, যার সাথে কিনা আফ্রিদকে হোটেলে দেখেছি। মেয়েটা উল্লাসের সাথে আচমকা আফ্রিদের গলা জড়িয়ে ধরল। এতে সম্ভবত আফ্রিদও অপ্রস্তুত হয়, কিন্তু আমার নাক সুরসুর করে উঠল ঘেন্নাই। বারবার আফ্রিদের চরিত্রহীনের ব্যাপারটা মাথাচাড়া দিয়ে উঠেছে। ওয়েস্টার্ন পরা মেয়েটাকে আফ্রিদ দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নেয়। রিনি তো অবাক হয়ে বলল, এইটা সেই মেয়ে না যার সাথে আপনি রুম ডেট করেছিলেন? আফ্রিদও বোধহয় আকাশ থেকে পড়ল। সে অস্পষ্ট স্বরে চেঁচালো, হোয়াট? আমি রিনিকে চুপ থাকতে ইশারা করলাম। মেয়েটাকে দূর থেকে ওই দিন বাঙালি লাগলেও এখন বুঝলাম সে ভিনদেশি। সে কেমন বেকুবের মতো চেয়ে আছে আমাদের দিকে। রিনির কথা যেন সে বুঝতেই পারেনি। আফ্রিদ কপালে 2 আঙ্গুলের বিচরণ চালিয়ে নিজেকে ঠান্ডা করল। লম্বা এক নিঃশ্বাস টেনে বলল, ও ক্যারোলিন, আমার ফ্রেন্ড, তুর্কির সিটিজেন। আমি আপন মনে আওড়ালাম, সিটিজেন পাওয়ার শর্টকাট। কিন্তু ক্যারোলিন নামের মেয়েটা আচমকাই আমাদের সাথে পরিচিত হতে হাত বাড়িয়ে দেয়। আমি অবশ্য দোনোমনো না করে হাত মেলালাম, পরিচিত হলাম। মেয়েটা যখন শুনল আমি একজন ফেমাস ফ্যাশন ডিজাইনার, সে অবাক হয়ে যায়। এমনকি আমার থেকে সে ড্রেস ডিজাইন করার জন্য বেকুল হয়। আমি বুঝলাম মেয়েটা বেশ সুন্দর মনের। মেয়েটা তখনই আচমকা আমাদের তার বিয়েতে ইনভাইট করে বসলো। আফ্রিদ জানালো ক্যারোলিন আজ বিয়ে করতে যাচ্ছে ওর বয়ফ্রেন্ডকে। এই বিয়েতে ক্যারোলিনের মা বাবা রাজি নয়, ছেলে মধ্যবিত্ত বলে, কিন্তু ওরা একে অপরকে খুব ভালোবাসে। আমি অবাক হয়ে ভাবলাম, আমাদের দেশের মতো বুঝি সব দেশেই এমন হিটলার বাপ থাকে?
টিপিক্যাল কাহিনীগুলা সব দেশেই বুঝি হয়। হুদাই নিজেকে এতদিন বাঙালি বলে দোষারোপ করতাম, অথচ এসব সমস্ত দুনিয়ার নিয়ম। আমি ক্যারোলিনের ইনভিটেশন গ্রহণ করলাম। ক্যারোলিন খুশি হয়ে তার ছাদ খোলা গাড়িতে আমন্ত্রণ করলো। রিনি আগে আগে গিয়ে ফ্রন্ট সিটে বসে পড়ে আর আমাকে আফ্রিদকে পেছনে বসার ইশারা করে। রিনির মুখ থেকে বোঝা যাচ্ছে সেও এখন আমার সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেছে। আফ্রিদ যে খারাপ নয় সেটা সে বুঝে গেছে যেন। কিন্তু রিনির চাইতে দুনিয়া আমি বেশি দেখেছি। আফ্রিদকে এত সহজে আমি মানব না। তবে এই মুহূর্তে রিনিকে চোখ রাগানো ছাড়া কিছুই করতে পারিনি। আফ্রিদ বসলো আমার পাশে, খুব কাছে। আমি তাই সরে জানালার দিকে চলে গেলাম। ক্যারোলিনকে আজ বেশ খুশি লাগছে। সে দ্রুত গলায় ইংরেজি আউড়ে স্পিড বাড়িয়ে গাড়ি চালাচ্ছে, যার ফলস্বরূপ ব্যালেন্স হারিয়ে আফ্রিদ একবার আমার উপর তো আরেকবার আমি ওর উপর গিয়ে পড়ছি। পর মুহূর্তে নিজেদের সামলানোর সুযোগটা অবধি পাচ্ছি না। রিনি অবশ্য এই স্পিড দারুণ উপভোগ করেছে। একসময় ঝাঁকুনিতে একটা বিরাট ঝামেলা পেকে গেল। আমি গিয়ে আফ্রিদের উপর পড়লাম। আমার ঠোঁট তখন আফ্রিদের ঠোঁটের অনেকটা কাছে গিয়ে লেগেছে। মুহূর্তে হতভম্ব হয়ে দ্রুত সরে গেলাম। মুখে হাত চেপে চোখ কপালে তুলে আফ্রিদের দিকে তাকালাম। আফ্রিদও অপ্রস্তুত হয়ে আমার দিকে তাকিয়ে সে নিজেও এরকম কাণ্ড আশা করেনি। আমার চুমু, আমার জীবনের প্রথম চুমু এই ছিল মুরগিকে ঘিরে। মুরগিকে দিয়েছি, ছি ছি। লজ্জায় নাক কাটা যাচ্ছে আমার। ক্যারোলিন আচমকা গাড়ি থামিয়ে পেছনে তাকালো, ভ্রু নাচিয়ে বলল, গাইস, হ্যাভ ইউ কিসড ইচ আদার রাইট নাও? তুর্কির ইস্তাম্বুল এমন একটা শহর যেটা একই সাথে দুইটি মহাদেশের অংশ, এশিয়া এবং ইউরোপ মিলিয়ে। এছাড়াও ইস্তাম্বুলে ঐতিহ্যবাহী অঞ্চল, এলাকা কিংবা যে কোনো নিদর্শনই হোক না কেন, এই একটি জায়গাতেই সব দেখা যায়। হাতে সময় নিয়ে আসলে তুর্কির সব জায়গায় ঘোরা সম্ভব। অল্প সময়ে কিছুতেই এতগুলো স্পট ঘোরা অসম্ভব নয়। ক্যারোলিনের বিয়েটা হতে যাচ্ছে এক গির্জায়। গির্জাটি একদম সমুদ্রের কাছ ঘেঁষে। আমরা ছাড়াও ক্যারোলিন এবং ওর হবু বরের চেনা জানারা রয়েছে। গির্জার বাহিরেই এই ছোটোখাটো আয়োজন। ক্যারোলিনের বাবা তুর্কির হলেও তার মা আমেরিকান। সেক্ষেত্রে দুজনের স্বভাব চরিত্র মিলিয়েই পেয়েছে ক্যারোলিন। নামটাও বোধহয় তাই ইংরেজি। আমি কখনো খ্রিস্টান ধর্মাবলম্বীর বিয়ে স্বচক্ষে দেখিনি। ওই দেখার সীমাবদ্ধতা পর্দা অবধিই ছিল। আমি, রিনি এবং আফ্রিদ একসাথে দাঁড়ানো। আমি লজ্জায় এখনও নিজেকে সামলাতে পারছি না। আফ্রিদের চোখে চোখ রাখতে পারিনি এখন পর্যন্ত। তার সামনে যেন আমার নাক কাটা গিয়েছে। যাকে বিয়ে করব না বলে এত কাণ্ড ঘটাচ্ছি তাকেই আমার সবচেয়ে মূল্যবান চুমুটা দিয়ে বসে আছি। হোক সেটা নিজের অজান্তেই, তবুও তো চুমুই। এখন এই ছেলেটার না চাইতেও বারবার আমার ভাবনায় আসছে। আফ্রিদ অবশ্য এ নিয়ে টু শব্দটিও করেনি। ক্যারোলিনকেও তখন সেই সামাল দিয়েছে। সে বোধহয় বুঝতে পেরেছে ঠিক কতটা অস্বস্তিতে জুবুথুবু আমি। যাক, ছেলের সুবুদ্ধি আছে বলতে হবে। বুঝদারের মতো কাজ করেছে সে। এখনও এমন ভাব ধরে আছে যেন কিছুই হয়নি। আমি বারবার চাইছি ওটা দুঃস্বপ্ন হোক, আমি ভুলে যাই সবটা। কিন্তু ভোলার বদলে চোখে আরও বেশি করে ভাসছে এ কী বিপদ। বিয়ে সম্পন্ন হয়। সদ্য বিবাহিত দম্পতিকে ফাঁসার চুমু খেতে বললে একে অপরকে চুমু খেতে সময় নেয় না। এমন ঘনিষ্ঠতা দেখে আমি মাথা নুইয়ে ফেললাম। আবারও তার চোখে নিজের করা অঘটন ভেসে উঠেছে। আফ্রিদ বোধহয় আমার হাঁসফাঁস আচরণ লক্ষ্য করল। আমার দিকে কিছুটা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলল, এত লজ্জা পাবেন না, এগুলো ওদের জন্য নর্মাল। আমি মাথা তুলে চাইলাম পাশে। তা দেখে আফ্রিদ আচমকা হেসে বলল, এই ওয়েট, আপনি কি তখনকার কিসের কথা ভাবছিলেন? কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছে আমার। গাল লাল করে চট করে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালাম। আফ্রিদ ইতিমধ্যে মজা নিতে শুরু করেছে, তার বুঝতে বাকি নেই। মনে মনে নিজেকে এক রামধমক দিয়ে তাকে এড়িয়ে গেলাম। রিনি হঠাৎ আমাকে টেনে নিয়ে গেল মেয়েদের ভিড়ে। ওরা ব্রাইডের ফুলের তোড়া নিতে চরম আগ্রহী। আমি অনাগ্রহী হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। ব্রাইড কিছুটা দূরে উল্টো হয়ে দাঁড়ালো।
পরপর ফুলের তোড়াটা ছুঁড়ে দেয় মেয়েদের ভিড়ে। আমি কী ভেবে তোড়ার দিকে তাকাতেই আমার পিলে চমকে উঠল। এই তোড়া যে আমার দিকেই আসছে। আমি দ্রুত রিনিকে ধাক্কা দিয়ে সরে গেলাম, যার ফলস্বরূপ তোড়াটা আমার পেছনের জন পেল। এই নিয়ে মেয়েদের মধ্যে চাপা গুঞ্জন পড়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে দূরে তাকাতেই দেখলাম আফ্রিদ মুখে হাত চেপে হাসছে। তার হাসির দমকে চোখ জোড়া ছোট হয়ে গিয়েছে। আশ্চর্য, এখানে হাসির কিছু হয়েছে নাকি? এই ফুলের তোড়া নিয়েও ওদের নিয়ম আছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করে নতুন বউয়ের হাতের ফুলের তোড়া যে মেয়ের হাতে যাবে সেই মেয়েরই পরের বিয়েটা হবে। এই বিশ্বাস নিয়ে মেয়েরাও অতি উৎসাহে কিংবা মশকরা করে এই খেলাতে যোগ দেয়। কিন্তু আমাদের ধর্মে এমন কোনো বিশ্বাস নেই। এই জন্য ধর্মের জন্য নাকি মনের ভয়, যে কোনো এক কারণে আমি সরে গিয়েছি। মনের ভয়টাই বিয়েকে কেন্দ্র করেই। আর প্রত্যেক ধর্মাবলম্বীদের বিশ্বাস ভিন্ন ভিন্ন। প্রত্যেকের এই বিশ্বাসকে সম্মান দিতে হয়। এটাই আমি সবসময় শিখে এসেছি। রিনি মুখ ভার করে বলল, আপনি তোড়াটা নিলেন না কেন? আমার থেকে তোড়ার যার বেশি প্রয়োজন সে পেয়েছে। কিন্তু এটা ঠিক না, বেশি করলে তুমিই নিতে। রিনি মুখ বাঁকিয়ে বলল, আমার আবার বিয়ে করার একদমই ইচ্ছে নেই। রিনি থেমে আবার হো হো করে হেসে উঠে বলল, তবে পরের বিয়ে তো আপনার হবেই, এটা নিশ্চিত থাকুন। সে আপনি ফুলের তোড়া হাতে নিন বা না নিন। চাইলে আমার এই কথাটা আপনি ফোনেও রেকর্ড করে নিতে পারেন। আমি এক কথা 1000 বার রিপিট করতে রাজি। আমি চাপা ধমক দিয়ে বললাম, তুমিই না বলেছিলে আফ্রিদ চৌধুরীকে দেখলে তোমার লুচু লাগে? রিনি তৎক্ষণাৎ তবা করে বলল, নির্ঘাত আমার চোখে ময়লা জমেছিল, এখন চোখ পরিষ্কার হয়ে গিয়েছে ম্যাম। বিশ্বাস করুন, আফ্রিদ স্যার আপনার জন্য পারফেক্ট কেউ হতে যাচ্ছে। পানি পড়া খাইয়েছি নাকি তোমাকে? এত দ্রুত এত পরিবর্তন? রিনি ফিচেল হেসে বলল, পুরুষ মানুষের ব্যক্তিত্বই যথেষ্ট তার পরিচয় পাওয়ার জন্য। সেটা আমি আগে না বুঝলেও এখন হাড়ে হাড়ে বুঝি। এখন শেষ বিকেল, গির্জার একপাশে হাতে ড্রিঙ্কস নিয়ে একাকী সূর্যাস্ত দেখতে ব্যস্ত আমি। রিনি এখানে এসে বান্ধবী জুটিয়েছে, তাদের সাথে বসেই নানান আলাপে ব্যস্ত সে। সমুদ্রের সুন্দর বাতাস আমায় ছুঁয়ে দিচ্ছে। পিঠসম চুলগুলো মুক্ত বাতাসে উঠছে। তাদের মুক্ত রেখেই আমি সৌন্দর্য উপভোগ করছি। কখন যে আফ্রিদ আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি টেরই পাইনি। ধ্যান ভাঙে তার গলার খাঁকারিতে। ক্যারলিন ফুলের তোড়া কিন্তু এই ইচ্ছে করেই তোমার দিকে ছুঁড়েছিল। আমি চমকে তাকাই আফ্রিদের দিকে। আফ্রিদ চাপা হেসে বলল, ও ফিজিক্সে একজন ব্রিলিয়েন্ট ছাত্রী। তুমি কোথায় কিভাবে দাঁড়িয়েছ সব হিসাব নিকাশ আগেই করেছে সে। কিন্তু তুমি সরে যাওয়ায় ও আপসেট হয়ে যায়। আমার দিকেই কেন ছুঁড়বে সে? সম্ভবত তোমার আমার বিয়ে দেখতে চেয়েছিল। যেভাবে কিস করেছিলে আমাকে, এতেও ভেবেই নিয়েছে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমাকে বলেছিল, দেখিস আমার পর তোরই বিয়ে হবে। আফ্রিদ হো হো করে হেসে উঠল এবার। আমি তখন লজ্জায় কাবু। লজ্জার পাশাপাশি এবার রাগও হলো। আফ্রিদ যেভাবে বলছে যেন আমি এত ভালোবেসে তাকে চুমুটা দিয়েছি। এই অসভ্যতার ভাব দেখে গা জ্বলে যাচ্ছে আমার। আমি নাক কুঁচকে বললাম, আপনি যেভাবে বলছেন যেন আমি ইচ্ছে করে চুমু দিয়েছি আপনাকে। ইচ্ছে হোক কিংবা অনিচ্ছাই, চুমুটা তো তুমিই দিয়েছ, রাইট? আমার গা শিউরে ওঠে আফ্রিদের শীতল গলা শুনে। আফ্রিদের চোখে তাকানোর সাধ্যও আমার হলো না। দ্রুত নিজের নজর লুকালাম। এতক্ষণে সূর্য ডুবে আকাশে কমলা রেশ ফুটেছে। আফ্রিদ আমার আরও কিছুটা কাছাকাছি দাঁড়ালো। লোহার রেলিংয়ে দুহাত রেখে আওড়ালো, এটা আমার ফার্স্ট কিস ছিল মিস মাউস। আগে কখনো কোনো মেয়ে এতটা কাছে আসেনি। না কোনো মেয়েকে আমি চুমু খেয়েছি, আর না কোনো মেয়ে আমাকে চুমু দেওয়ার স্পর্ধা করেছে। আমার টনক নড়ল। আর চোখে তাকালাম আফ্রিদের দিকে। আফ্রিদের শক্ত চোয়াল, নরম চাহনি অদূরে কোথাও স্থির। আমিও কোথাও না কোথাও গলে গেলাম। আফ্রিদকে নিয়ে ভাবা সমস্ত নেগেটিভিটি ভুল প্রমাণিত হচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না। আমার আবার নজর সরিয়ে নিতেই আফ্রিদ বলল, আমি 2 ঘন্টা পরে চলে যাচ্ছি।
আমার ফ্লাইট আছে মাঝরাতে। আমি চমকে তাকাই আফ্রিদের দিকে। হঠাৎ আমার বুকটা কেমন চৈত্রের দুপুরের মতো খা খা করে উঠল। কিছু একটা যেন হারিয়ে যাচ্ছে আমার। আমি কোনো মতে বললাম, হ্যাভ এ সেফ জার্নি। আফ্রিদ আচমকা আমার লাল নাক ছুঁয়ে বলল, তোমার মুখ জুড়ে থাকা লাল রেশ আমার খুব পছন্দ মিস মাউস। সম্ভবত প্রথমবারের মতো কাউকে তীব্রভাবে মিস করতে যাচ্ছি। এই কথাটুকু আমার বুকে এসে বিঁধল। আমরা আর বেশি সময় থাকলাম না। মিনিট পাঁচেকের মধ্যে ওখান থেকে রওনা হলাম। যেহেতু আফ্রিদের ফ্লাইট আছে, সেহেতু ক্যারোলিনও আমাদের আর থাকতে জোর করল না। সে আফ্রিদকে মিস করবে তো বলে, তবে তাকে আগেরবারের মতো জড়িয়ে ধরল না। শেষ বিদায়ে ক্যারোলিন আমাকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, আফ্রিদ বলেছে তুমি নাকি আমার হাগ করা পছন্দ করো না। এই জন্য আফ্রিদকে যে হাগটা করতাম সেটা তোমাকে করে পুষিয়ে নিচ্ছি। ভালো হয়েছে না বলো? আমার কে জানে তখন কি হয়েছিল। ক্যারোলিনের সরল বাক্যগুলো শুনে আমি ফিক করে হেসে ফেললাম। আফ্রিদ নিজ দায়িত্বে আমাদের হোটেলে পৌঁছে দিয়ে তবেই গেল। রিনি তো তা দেখে অবাক হয়ে বলল, এত দায়িত্বশীল ছেলে। 1 ঘন্টা পর আমি যখন আমার রুমে শুয়ে রেস্ট করছিলাম, তখন আচমকায় আফ্রিদের মেসেজ এলো। আমি সাথে সাথে চেক করলাম। আফ্রিদ লিখেছে, এয়ারপোর্টে যাচ্ছি, আবার একা একা বেরিয়ে হারিয়ে যেও না যেন। এবার হারালে আমাকে পাবে না কিন্তু। আমার জানা নেই কেন, তবে বুকে কিছু একটা ভীষণ পীড়া দিচ্ছে। এই সমস্ত জাহানে নিজেকে কেমন একলা একলা লাগছে, শূন্য অনুভব হচ্ছে, যেন আমার আশেপাশে কেউ নেই। একটা দিনে আফ্রিদ বুঝি আমাকে জাদু করে গেল। আমি কেন তবে নিজেকে সামলে নিতে এতটা ব্যর্থ? মনমরা হয়ে আমি আজকের তোলা ছবিগুলো দেখতে লাগলাম। একটা ছবি দেখে চট করে উঠে বসলাম আমি। এ কি, আফ্রিদ এবং আমার একসাথে ছবি তোলা! আমি মুখ বাংলার 5-এর মতো করে রাখলেও আফ্রিদ 2 আঙ্গুল তুলে ভিক্টর পোজ করা আর মুখে তার তীক্ষ্ণ হাসি। আমার মাথায় পুরো দিনের স্মৃতি খেলে গেল। সম্ভবত আজকের দিনে ইস্তাম্বুলে দারুণ সময় কাটিয়েছি। পরের 2 দিন ট্যুরিস্ট স্পটগুলোতে গেলেও উৎফুল্ল হতে পারিনি। আফ্রিদকে ছাড়া এই সমস্ত জায়গা ঘুরে কিছুতেই মজা পাইনি। এমনও নয় যে গতদিনে আফ্রিদ বিভিন্ন জায়গা সম্বন্ধে বর্ণনা দিয়েছে। সে চুপ করে থাকলেও আমাদের ঢাল হয়েছিল। অন্তত সে ছিল আমার পাশে। কিন্তু আজ সে নেই, কোথাও নেই। তুর্কিতেই সে নেই। দেশে ফিরেও আমি কাজে বিশেষ ধ্যান দিতে পারছিলাম না। শূন্যতা যেন আমার মন মস্তিষ্কে ঘামটি মেরে বসেছে। আফ্রিদের সাথে আমার আর যোগাযোগ হয়নি, দেখাও হয়নি। কিন্তু আমি আফ্রিদের দেওয়া শেষ মেসেজে বিদেশি নাম্বারগুলোতে প্রতিদিন চোখ বোলাই। আর ছবিটা তো আমার না চাইতেও প্রিয় হয়ে গিয়েছে। কতবার ভেবেছিলাম ওটা ফ্রেম করে আমার অফিসের টেবিলের উপর রাখব, কিন্তু লাজ লজ্জা ভুলেও ও কাজ করা আমার পক্ষে সম্ভব হয়নি। রিনির কাছে আফ্রিদ আমায় একটি উপহার দিয়েছিল, একটা সুন্দর লকেট। ওটা আমি রোজ পরে চলি, যা রিনিও কখনো টের পায়নি। এভাবেই শূন্যতার 1 মাস কেটে যায়। কোথাও এক অস্বস্তির চক্করে আমি আজও আফ্রিদকে কল দিইনি। কল তো দূর, একটা ছোট মেসেজও করিনি। কিন্তু হঠাৎ একদিন সকালে আফ্রিদের কল এলো। আফ্রিদের কল পেয়ে রীতিমতো আমার বুক কাঁপছিল। আমি কোনো রকমে কলটা রিসিভ করতেই আফ্রিদ ওপাশ থেকে বলে ওঠে, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, এটা আমাকে আগে কখনো বলনি কেন? আমি চমকে যাই। আফ্রিদের গলায় রাগ প্রকাশ পাচ্ছে। এতদিন পর কল দিয়ে সে আমাকে ধমক দিল। বেশ অভিমান হলো আমার। সম্ভবত অভিমানের ভারে আমি রুড হয়ে বললাম, তাতে কি? তুর্কিতে এই জন্যই আমার এত কাছাকাছি থেকেছিলে, আগে জানাওনি কেন? অ্যান্সার মি ইধিরা। আমি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না কখনোই, তাই তুর্কিতে কি হয়েছে সেটা দেখার বিষয় না। আপনার কাছেও যাইনি আমি। তাই বিয়ে নিয়ে যদি আপনার এতই সমস্যা হয় তবে বিয়ে ভেঙে দিন। আমি কখনোই আপনার জীবন খারাপের কারণ হতে চাই না। আমি এসব বলে সঙ্গে সঙ্গে কেটে দিলাম। কেন যেন আমার খুব কান্না পেল। টেবিলে মুখ গুজে আমি হু হু করে কেঁদে উঠলাম। আমি এখন 25 বছর বয়সী যুবতী হওয়া সত্ত্বেও
কিশোরী বাচ্চাদের মতো কাঁদতে থাকলাম। এত বড় হওয়া সত্ত্বেও এসব আহ্লাদীপনা আমায় মানায় না, নিব্বিদের মতো রাগ অভিমানও না। তবুও আমি কেন আফ্রিদের বেলায় এমন আবেগী আহ্লাদী হয়ে পড়লাম? কেন না চাইতেও মনে সেই ছিলা মুরগিটাকেই জায়গা দিয়ে ফেললাম? আমি তো আফ্রিদকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতাম না। আমার জীবনের এই কাল বুঝি তুর্কি যাওয়ার সাথেই নেমে এসেছে। বড্ড এলোমেলো বেপরোয়া লাগছে আমার। রিনি আমার কেবিনের বাইরে দাঁড়িয়ে ভেতরে আসার অনুমতি চাচ্ছে। আমি গলা উঁচিয়ে শক্ত হয়ে বললাম, লিভ মি অ্যালোন, পরে এসো। অফিসে আমার চরম অস্বস্তি লাগলো। এজন্য আজকের সমস্ত বিজি শিডিউলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ঢাকা শহর এলোমেলো ঘুরে বেড়ালাম। গতকালই আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড পেয়েছি। এই অ্যাওয়ার্ড শো টিভিতে সরাসরি সম্প্রচার হয়েছে। আমার এত খুশির সময়েও আমি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি। একেই বুঝি ভালোবাসায় পড়া বলে? আমার এই কেরিয়ার গড়া মোটেও সহজ ছিল না। বাবা মারা যাওয়ার পর মামারা মাকে অন্য জায়গায় বিয়ে দেন। মায়ের বিয়েতে শর্তই ছিল যে সে আমাকে সঙ্গে নিয়ে থাকতে চান। আমার সৎ বাবা রাজি হন। মা নিয়ে যাই আমাকে সম্পূর্ণ নতুন এক সংসারে। কলেজ পড়ুয়া আমার জন্য সব কিছু এতটা সহজ ছিল না। শুরু থেকেই বুঝতাম সৎ বাবা আমাকে কখনোই পছন্দ করেনি। শুধু বাবা হওয়ার দায়ভার থেকে আমার দায়িত্বগুলো পূরণ করে গেছেন। তিনি বেশ বড়লোক, তাই আমাকে পড়ার খরচা দিতেও কখনো কার্পণ্য করেননি। খুব দরকার না হলে আমার মুখোমুখিও হতেন না। মাও এই লোকটার উপর অনেকটা নির্ভরশীল হয়ে যায় এতদিনে। তাই তো তিনি যা বলেন তাই মেনে নেন আমার মা। আমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে ক্রেভিংস ছিল। এজন্য দেশের ভালো একটা প্রতিষ্ঠান থেকে ফ্যাশন ডিজাইনিং পড়া শুরু করলাম। তখন থেকেই আমার মূল লক্ষ্য ছিল সফল হব, বেশি দিন এই লোকের ঘাড়ে বোঝা হয়ে থাকব না। এরপর পড়াশোনার পাশাপাশি কঠিন পরিশ্রম, অধ্যবসায় সব মিলিয়ে দিনগুলো সহজ ছিল না। সফলতার মুখ দেখতে শুরু করলাম পড়াশোনা শেষের পরপরই। এখন আমার নিজের একটা ব্র্যান্ড আছে। আমি এখন দেশের সফল নারীদের মধ্যে একজন। রিনি ছিল আমার ভার্সিটির জুনিয়র। সেই থেকেই তার সাথে আমার পরিচয়। তবে রিনি যাই করুক, সে ভীষণ ব্রিলিয়েন্ট। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আজ অবধি অনেক সাহায্য করেছে সে। বিজনেসে অনেক আইডিয়া দিয়েও পাশে ছিল সে। এমনই নয়, সে আমার সুখ দুঃখেও সমানতালে পাশে থেকেছে, আমাকে ভরসা জুগিয়েছে। এরকম কাউকে পাওয়া আমার জন্য সৌভাগ্য ছিল। এই সৌভাগ্যকে কখনোই অস্বীকার করিনি। আমি সারাদিন নিজের মতো করে কাটিয়ে বাড়ি ফিরলাম। মোবাইল বন্ধ ছিল বিধায় সবার থেকেই এক প্রকার যোগাযোগ ছিন্ন ছিল আমার। তাই বাড়িতে আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছিল আমি ভাবতেই পারিনি। বাড়িতে ফিরেই দেখলাম আফ্রিদ সহ তার পুরো পরিবার এসেছে। শুধু আফ্রিদি নয়, রিনি, যারা, এমনকি রিনির মাও ঘটনাস্থলে উপস্থিত। ওদের সবাইকে একসাথে দেখে আমার মাথা ভনভন করে উঠল। কি হচ্ছে এখানে? আমি আফ্রিদের দিকে তাকালাম। মুহূর্তের মধ্যেই বুকটা ধক করে উঠল। আফ্রিদের ক্লিন শেভিং মুখে খোঁচা খোঁচা দাড়ি জন্মেছে। তাকে এখন আর ছিলা মুরগি বলার কোনো অবকাশই নেই। ছেলেটা যেন একদম তৈরি হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। আমি অবাক সুরে বললাম, আপনারা? আফ্রিদ বলে উঠল, আমরাই শুধু আসিনি, কাজেও এনেছি সঙ্গে করে। আমার পিলে চমকে উঠল। বললাম, মানে কি? আপনি না বিয়েতে রাজি ছিলেন না? পাগল মেয়ে, পুরো কথা না শুনে এত হাইপার হও কেন? আমি যদি আগে জানতাম তোমার আমার বিয়ে ঠিক আগে থেকেই, তবে তুর্কিতেই তোমাকে বিয়ে করে ফেলতাম, ক্যারোলিনের সাথেই। শুধু শুধু এতগুলো দিন বিরহের নামে নষ্ট করলাম। আমি তখনও হতভম্ব। আমার কান অবধি যেন পৌঁছাচ্ছে না কোনো কথা। আমি তবুও নিজেকে বহু কষ্টের সামনে নাকচ করে বললাম, আমি আপনাকে বিয়ে করব না। আফ্রিদ হাসল। ভাঙবে তবে মচকাবে না, রাইট? তুমি কি ভুলে যাও ইধিরা, আমি তোমার চোখের ভাষা পড়তে পারি? তবে খামাখা কেন মিথ্যা বলো? আমি চুপসে গেলাম। আমার কাছে সব কিছু কেমন অবিশ্বাস্য লাগছে। আমাকে এবার সবাই মিলে রাজি করানোর চেষ্টা করতে লাগলো। আমার মা বারবার বললেন, আফ্রিদ ভালো ছেলে মা, আর দেরি করিস না, ছেলেটা তোকে ভালোবাসে।
আমার মন বলছে এই ছেলে তোকে ভালো রাখবে, আর বারণ করিস না। নিজের মনের কথা এবার শোন। অবশেষে প্রকাণ্ড ঝড়ের বেগে আমার আর আফ্রিদের বিয়েটা হয়ে গেল। বিয়ের কথাবার্তা বাবাদের পার্টনারশিপের একটা শর্তের ভিত্তিতে ঘটলেও আফ্রিদের ভালোবাসার চক্করে সেই শর্তটা ভেঙে চুরে যায়, যার ফলস্বরূপ আমাদের বিয়েটাও আর 5টা সাধারণ বিয়ের মতোই ভালোবাসার সাথে সম্পন্ন হয়। আফ্রিদ তো সকলের অলক্ষ্যে আমার কপালে চুমু দিয়ে বলল, আমার জীবনের ফার্স্ট কিসটা তুমিই পেলে মিসেস মাউস। পরিশিষ্ট, মিস্টার কেভিন ক্রু, এদিকে আসুন তো। কেভিন ক্রু আফ্রিদ চৌধুরী এগিয়ে আসলো তার বিবাহিত স্ত্রীর দিকে। অভিনয় করে বললেন, বলুন ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি মুখে হাসি লেপ্টে বললাম, আলোটা ভীষণ চোখে লাগছে, একটু বন্ধ করে দিন তো। আমি আজও বিজনেস ক্লাসে, তুর্কিতেই যাচ্ছি। তবে আগের বারের মধ্যে পার্থক্য হচ্ছে এবারের টিকিটের পেমেন্ট আফ্রিদ করেছে। সে আমার কথাতে হেসে বলল, ওকে ম্যাম, যেমন আপনি চান। কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটার তীক্ষ্ণ আলো বন্ধ করে দেওয়া হলো, সব প্যাসেঞ্জারের সম্মতিতেই। তবে হালকা নীল আলো জ্বলছে সর্বত্র। এই আলো অত্যন্ত চোখে লাগছে না। আফ্রিদ সমস্ত ব্যবস্থা করে আবার এগিয়ে আসলো আমার কাছে। সকলের চোখকে ফাঁকি দিয়ে সে আমার খুব কাছে চলে আসলো। এতে আমি অপ্রস্তুত হলাম। আফ্রিদের বুকে ধাক্কা দিয়ে কিছু বলতে যাব, অমনি সে আমার ঠোঁটে চুমু দিয়ে বসলো। মুহূর্তের আমার গা কেমন শিরশির করে উঠল। আফ্রিদের বুকে চড় মেরে বললাম, অসভ্য, আমরা প্লেনে আছি এখন। আফ্রিদ দায় সারা গলায় বলল, সো হোয়াট? কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করে দেব, তখন কিন্তু আর তোমার চাকরি থাকবে না। আফ্রিদ হাসল। আমার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট ছুঁই করে বলল, বলো গিয়ে, আমিও বলবো আমার বউ তুমি। বউকে চুমু দিলে চাকরি যাবে না অ্যাটলিস্ট। আমি ভীষণ লজ্জা পেলাম। লজ্জায় মুখ লুকানোর প্রচেষ্টায় আমি। এটা দেখে আফ্রিদ হেসে দিয়ে আমার গায়ে গরম কম্বলটা টেনে দিল। আমার কপালের চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে নরম গলায় বলল, ঘুমাও তুমি, সারা রাতের জার্নি হবে, কিছু লাগলে ডাক দিও আমাকে। থেমে আফ্রিদ আবারও চুমু দেয় আমার কপালে। আমার নাক চেপে ধরে বলল, ভালোবাসি মিসেস মাউস, আমার একমাত্র বউ। আমি লাজুক হাসলাম। আফ্রিদ নিজের রোমান্টিক খোলস ছেড়ে আবারও নিজের প্রফেশনে ফিরে যাই। আমি না ঘুমিয়ে আফ্রিদের চলাফেরা, আচরণ, হাসি মুখে লক্ষ্য করতে লাগলাম। আফ্রিদ অন্যান্য প্যাসেঞ্জারদের দেখার পাশাপাশি আমারও খেয়াল রাখছে। আফ্রিদের আর আমার বিয়ের আজ 3 মাস পূরণ হয়েছে। আফ্রিদের ওই রোমান্টিক বায়ো দেওয়ার কারণ অন্যরকম ছিল। বন্ধুরা ডেয়ার দিয়েছিল তাকে ওরকম বায়ো দেওয়ার জন্য। এর স্থায়িত্ব 48 ঘন্টায় ছিল, আর ওই 48 ঘন্টার মধ্যেই আমি তার আইডি চেক করেছিলাম। আফ্রিদ আচমকাই ইস্তাম্বুলের টিকিট কেটে আমাকে সারপ্রাইজ দেয়। সে বেশ ভালোই ছুটি নেয় আমাকে নিয়ে তুর্কিতে ঘোরার জন্য। এবার আর আগের মতো আমাকে একা ফেলে আসবে না। আমার এখনও ভাবতে অবাক লাগে, চরিত্রহীন কেবিন ক্রু এখন লয়াল হাজব্যান্ড হয়ে গিয়েছে। যাকে বিয়ে করব না বলে পণ করেছিলাম, তাকে ঘিরেই এখন আমার দুনিয়া। এগুলো সত্যি নাকি আদৌ ভ্রম? ভ্রম হোক কিংবা হোক, আফ্রিদ আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ, যাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পের নাম নীল বনের চাঁদ, লিখেছেন লাবিবা ওয়াহিদ।